গুড ইভিনিং। আমি সুব্রত সাহা। আজকে আমি আলোচনা করব 2023 সালের যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল, পর্ষদ সেই পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ করেছে এবং সেই অ্যান্সার কি বিশ্লেষণ করে আমার মনে হয়েছে যে এই প্রশ্নপত্রের 11টির মতো প্রশ্নকে চ্যালেঞ্জ করা যায়। অর্থাৎ এই 11টি প্রশ্নের হয় কোনোটির উত্তর ভুল নিয়েছে পর্ষদ, হয়তো বা কোনোটির দুটো অ্যান্সার হবে, বা কোনো প্রশ্নটি হয়তো ভুল ছিল। আজকে আমি এই 150টি কোশ্চেনের মধ্যে এই 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে কোন প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করা যায়, এবং অবশ্যই সেই প্রশ্নগুলোতে চ্যালেঞ্জ করলে কিন্তু নাম্বার বাড়বে। হ্যাঁ, দেখো, মূলত 2023 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, বলা যায় যে সেই টেট পরীক্ষা কিন্তু সিটেটের থেকেও কিন্তু কঠিন ছিল। হ্যাঁ, 2022 সালের যে টেট ছিল তার তুলনায় 2023 সালের যে টেট পরীক্ষা, সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য ছিল। 2023 সালে যে ছাত্রটা টেট পাস করেছে বা সিটেট পাস করেছে, এমন কিন্তু বহু ছাত্র রয়েছে যারা 2023 সালে কিন্তু টেট পাস করতে পারবে না। অর্থাৎ ন্যূনতম যে টেটের মার্কস রয়েছে সেটাও তুলতে পারবে না। এর কারণটা কিন্তু ছাত্রর দোষ না। এর কারণ হচ্ছে একটাই, যে প্রাথমিক পর্ষদ, আমি জানি না যে কী চিন্তাভাবনা করে কোশ্চেন পাবলিশ করেছে। হয়তো এটা ইচ্ছা করেই করেছে যেন ছাত্র খুব কম পাস করে। আর কারণটা কি, যে এই পরীক্ষা যে দিয়েছে, এই পরীক্ষা যে হয়েছে, এই পরীক্ষায় আমার মতে কিন্তু 5% স্টুডেন্টও কিন্তু পাস করবে না। এবং বিশেষ করে সবচেয়ে যেটা বড় লস হয়েছে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের। কারণ এই পরীক্ষায় কিন্তু 90 তোলাটা খুব কঠিনই ছিল। হ্যাঁ, তার মানে এটা না যে 90 নাম্বার তুলতে পারবে না, তবে 90 নাম্বার তোলাটা অত্যন্ত কঠিনই বলা যায়। যাই হোক, তবে আমাদের প্রশ্ন যেহেতু দিয়েছে, পরীক্ষা হয়েছে, কোশ্চিন অ্যান্সারকে দিয়েছে, আমাদের তো আলোচনা করতেই হবে। তো আমার মনে হয় যে, আমার চিন্তাভাবনায় যে 11টা প্রশ্ন ভুল রয়েছে, এই 11টা প্রশ্নকে চ্যালেঞ্জ করলে কিন্তু নাম্বার বাড়বে। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে। দেখো, আমি যে প্রশ্নগুলো ভুল রয়েছে আমি সেগুলোকেই আলোচনা করছি। সব প্রশ্নের আলোচনা কিন্তু করব না। হ্যাঁ, কারণ কিছু বেশিরভাগই প্রশ্নের উত্তর ঠিকই নিয়েছে পর্ষদ, তবে যে প্রশ্নের উত্তরগুলি ভুল নিয়েছে সেগুলো এক এক করে আলোচনা করছি। দেখো, প্রথমেই যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো, ব্যাখ্যা কী হতো? কারণ এই কোশ্চেনটা কিন্তু ওপেন এন্ডেড কোশ্চেন। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক, এই পর্ষদের অ্যান্সার ঠিক। এবার চলে আসো 2 নম্বর কোশ্চেনেই। দেখো, এই যে হলুদ যে মার্ক করা রয়েছে, এই হলুদ মার্ক করা কোশ্চেনগুলো কিন্তু পর্ষদের অ্যান্সার। হ্যাঁ, পর্ষদ নিয়েছে। আর এই কোশ্চেনের নিচে দেখো লাল মার্ক করা রয়েছে, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামতের অ্যান্সার। দেখো, এখানে একটা কোশ্চেন বলছি, প্রথম থেকে পড়ছি। বলছি, ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষিকা বা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে কি বলা যায়? দেখো, আমরা অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং পড়েছি। আমরা জানি লার্নিং কয় প্রকার। আমরা লার্নিং 2 প্রকার। হ্যাঁ, একটা অ্যাসেসমেন্ট ফর, একটা অ্যাসেসমেন্ট ফর, আর একটা অ্যাসেসমেন্ট অফ। তো বলছে এই অ্যাসেসমেন্ট ফর কি? অ্যাসেসমেন্ট ফর হচ্ছে চলাকালীন, আর অ্যাসেসমেন্ট অফ হচ্ছে সবচেয়ে শেষে। হ্যাঁ, এখানে বলেছে যে পর্ষদ নিয়েছে যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। হ্যাঁ, এটা একদম ঠিক। হ্যাঁ, যে কারণ শিক্ষার্থী যখন শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, সেটা অবশ্যই পড়া চলাকালীন করেন, কারণ অ্যানুয়াল এক্সামের পর তো আর করে না, অ্যানুয়াল এক্সামের আগেই হয় সব কিছু। তাহলে এটা কিন্তু পর্ষদ যা নিয়েছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটা ঠিক। কিন্তু এর পাশাপাশি ডায়াগনস্টিক টেস্টিং যে রয়েছে, এটা একদম ঠিক। হ্যাঁ, কারণ আমরা জানি ডায়াগনস্টিক টেস্টিং মানেই হচ্ছে শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয় করা। হ্যাঁ, এই ডায়াগনস্টিক টেস্টিং যে হয়, এই ডায়াগনস্টিক টেস্টিংয়ের পরেই কিন্তু আসে রিমেডিয়াল টিচিং। হ্যাঁ, রিমেডিয়াল টিচিং আসে। তাহলে দেখো, এই ডায়াগনস্টিক মানে কি বলেছে? দুর্বলতা নির্ণয়। তাহলে শিক্ষক বা শিক্ষিকা যখন শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, সেটা তো অবশ্যই, সেটা তো পজিটিভ কোনো গুণ না, সেটা অবশ্যই শিক্ষার্থীর একটি দুর্বলতা। তাহলে এই দুর্বলতা নির্ণায়ক পরীক্ষাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্টিং। তাই এখানে কিন্তু দুটো অ্যান্সারই রাইট। হ্যাঁ, তোমরা যেটা করবে সেটাতেই কিন্তু নাম্বার পাবে এখানে। নেক্সট দেখো, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনও ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনও বি নিয়েছে, 6 ঠিক আছে, 7 নম্বর ঠিক আছে। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন রয়েছে। 8 নম্বর প্রশ্ন রয়েছে এডগার ডেলের, হ্যাঁ, অভিজ্ঞতা শঙ্কুর
4টি অভিজ্ঞতা রয়েছে। যে অভিজ্ঞতা তো 11টি রয়েছে, সেই অভিজ্ঞতার মধ্যে 4টি অভিজ্ঞতাকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তাহলে ঊর্ধ্বক্রম মানে কোনটা? সবচেয়ে সহজ ছিল হচ্ছে যে আমি নিচে দেখিয়েছি, এখানে প্রথমে তো আলোচনা করা যাবে না জায়গার অভাবে। তো এখানে দেখো ডেল কোন অফ এক্সপিরিয়েন্সে ভার্বাল হচ্ছে সবচেয়ে সহজ ছিল, হ্যাঁ, এবং তারপরে ভিজুয়াল, তারপরে রেডিও, সাউন্ড, মোশন পিকচার, এক্সিবিটস, ফিল্ড ট্রিপ, ডেমনস্ট্রেশন, ড্রামাটিক পার্টিসিপেশন, কন্ট্রিপ্ট এক্সপিরিয়েন্সেস। হ্যাঁ, এইভাবে কিন্তু ধাপে ধাপে আমি বড়োর দিকে আসছি, সোজা উপরে নিচে বড়। এবার আমাকে সাজাতে বলেছে। এবার দেখো অপশানে কী ছিল? ড্রামাটাইজ এক্সপিরিয়েন্স, ডেমনস্ট্রেশন, কন্ট্রিপ্ট এক্সপিরিয়েন্স, ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স। সবচেয়ে বড় কোনটা ছিল? সবচেয়ে ছিল হচ্ছে ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স 4, হ্যাঁ, কারণ দেখো এখানে ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স কী আছে? সবচেয়ে শেষে। হ্যাঁ, সবচেয়ে শেষে মানে কি বলেছে? এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে যদি ত্রিভুজ হিসেবে ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে আমার প্রথমে কি আসছে? 1 নম্বরে ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স। দেখো 1 নম্বরে কী আছে? 4 নম্বরে কী ছিল? ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স, এটা। 2 নম্বরে কী আছে? 3 নম্বরে কী আছে? এখানে দেখো ছকের কন্ট্রিপ্ট এক্সপিরিয়েন্সেস, হ্যাঁ, তাহলে 3 নম্বরে দেখো 3 নম্বরে কন্ট্রিপ্ট এক্সপিরিয়েন্স, 4-এর পরে হবে 3, হ্যাঁ। তারপরে কী আছে? তারপরে রয়েছে ড্রামাটিক পার্টিসিপেশন। দেখো এখানে 3 নম্বরে কী রয়েছে? ডেমনস্ট্রেশন আর ড্রামাটাইজড এক্সপিরিয়েন্সেস। তাহলে ড্রামাটিকটা কোথায় ছিল? 1-এ ছিল, তাই 1 হয়ে গেল তারপরে, আর লাস্টে হয়ে যাবে ডেমনস্ট্রেশন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পর্ষদ যে অ্যান্সারটা নিয়েছে সি, এটা কিন্তু একদম ভুল অ্যান্সার নিয়েছে। এর অ্যান্সার হবে কিন্তু ডি, হ্যাঁ, এবং এটাই কিন্তু রাইট অ্যান্সার, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু যারা ডি করেছো তারাই নাম্বার পাবে, সি কিন্তু নাম্বার পাবে না, হ্যাঁ। এই অ্যান্সারটা রাইট। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনও ঠিক অ্যান্সার নিয়েছে। 10 ব্লুম টেক্সানমির কোশ্চেন নিয়েছে, এটাও ঠিক রয়েছে, হ্যাঁ। 10-এর পর ছিল 11, যাই হোক 11 নম্বর কোশ্চেনও ঠিক নিয়েছে। এবার আসবে 12-র কোশ্চেনও কিন্তু পর্ষদ ভুল নিয়েছে। নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? আমরা দুটো জিনিস জানি, একটি হচ্ছে গ্রোথ আর একটি হচ্ছে ডেভেলপমেন্ট, হ্যাঁ। দেখো গ্রোথ কি হয়? গ্রোথ শুরু হয় জাইগোট থেকে, কি কত পর্যন্ত শেষ হয় গ্রোথ? ফিজিক্যাল ম্যাচুরিটি পর্যন্ত, হ্যাঁ। তাহলে গ্রোথ কিন্তু সারা জীবন চলে না, হ্যাঁ, কারণ গ্রোথ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এসেই থেমে যায়। সেটা হতে পারে 40 বছর, 45 বছর, এক একজনের ক্ষেত্রে এক একজন ভ্যারি করে, তবে মোটামুটি 40 থেকে 45 বছর পর্যন্তই কিন্তু গ্রোথ থেমে যায়। কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু জাইগোট থেকে শুরু হয়, কিন্তু শেষ হয় কিন্তু টিল ডেথ, হ্যাঁ, মৃত্যু পর্যন্ত, কারণ ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রসেস এবং সেটা মৃত্যু পর্যন্ত চলে। তাহলে গ্রোথ কিন্তু জাইগোট থেকে একটি ফিজিক্যাল ম্যাচুরিটি পর্যন্ত শেষ হয়ে যায়। এখানে প্রশ্ন বলেছে মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়। অবশ্যই কি একই থাকে? দৈহিক উচ্চতা কিন্তু মোটামুটি একই থাকে, হ্যাঁ। এখানে কিন্তু তারপরে কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যায় বা নেগেটিভ হয় বা স্ট্যাবিলাইজড হয়ে যায়। কিন্তু এদিকে পর্ষদ যেটা নিয়েছে বুদ্ধাঙ্ক মানে আইকিউ, হ্যাঁ। দেখো আইকিউ কিন্তু কখনো এক থাকতে পারে না, কারণ আমি বলে দিচ্ছি, একটা লক্ষ্য করে নিজেরাই বুঝতে পারবে যে আজকে আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম, তখন দেখো তাহলে মাধ্যমিক পরীক্ষার সময় আমাদের আইকিউ যদি ধরে নেই যে আমরা মাধ্যমিক পরীক্ষার সময় যেমন অঙ্ক পারতাম, হ্যাঁ, ধরে নাও আমরা 70% অঙ্ক পারতাম, তা আমরা যদি পরবর্তীতে আরও অন্য কোনো পরীক্ষা দিই, ধরে রাখো এইচএস, তখন কি 70%ই পাবো? বা বেশিও হতে পারে, কমও হতে পারে। আবার যখন বিএসসি পড়বে তখন ধরে রাখো 90% হতে পারে, কমও হতে পারে, বেশি হতে পারে। আবার এমনও হয়ে যায় যে আমরা পরবর্তী জীবনে ধরে রাখো সেটা 60+, 70+-এ কিন্তু আইকিউ কিন্তু নেমেও যেতে পারে, অনেক ভুলেও যাই, আবার বেড়েও যেতে পারে, কারণ যারা গবেষক রয়েছে, যারা গবেষণার সাথে যুক্ত রয়েছে, তাদের তো পরবর্তীকালে আইকিউ তো বাড়তেই পারে, হ্যাঁ। তাই আইকিউ কিন্তু স্ট্যাবেল না বা স্ট্যাটিক না, হ্যাঁ, এখানে কিন্তু দৈহিক উচ্চতাই স্ট্যাটিক। এখানে কিন্তু পর্ষদ ভুল উত্তর নিয়েছে। তাহলে পর্ষদ এখানে মোটামুটি কী নিয়েছে? যে বুদ্ধাঙ্ক, কিন্তু অ্যাকচুয়াল এটার অ্যান্সার হবে দৈহিক উচ্চতা, ঠিক আছে। এখানে দৈহিক উচ্চতা, কারণ দৈহিক দেখো সবগুলো যে অপশন রয়েছে, মানসিক বয়স, সময়গত বয়স মানে ক্রোনোলজিক্যাল এজ, এটা তো চলতেই থাকে। মেন্টাল এজ, হ্যাঁ, কোনোদিনও এক থাকে না। বুদ্ধাঙ্ক, মেন্টাল এজ যদি এক না থাকে তাহলে অবশ্যই বুদ্ধাঙ্কও এক থাকবে না। এটার অ্যান্সার কিন্তু দৈহিক উচ্চতা হবে। এই অ্যান্সারটাই কারেক্ট, হ্যাঁ, ডি নাম্বার 12। নেক্সট দেখো, নেক্সট নাম্বারটা 13 নাম্বার ঠিক নিয়েছে। 14 নাম্বার কোশ্চেনে আসছি।
14 নম্বর কোশ্চিনে বলেছে ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ করতে না পারার বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটি যার উদাহরণ। নেতিবাচক শাস্তি, নেতিবাচক প্রবলোক। দেখো এখানে নেগেটিভ পানিশমেন্ট যেটা পর্ষদ নিয়েছে, আর এটা কিন্তু নেগেটিভ পানিশমেন্ট কিন্তু হবে না, হ্যাঁ, এটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট হবে। এই অ্যান্সারটা হবে, কারণ দেখো এখানে নেগেটিভ পানিশমেন্ট যদি থাকে, এখানে যদি কাউকে চর মারা, কাউকে উঠবস করানো, কাউকে কান ধরে উঠবস করানো, নীল ডাউন করানো, এগুলো হতো, তাহলেই কিন্তু পানিশমেন্ট এখানে আসতো শব্দটা। এখানে কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্ট হয়েছে, হ্যাঁ, যে তার বিরতির সময় কেটে নিয়েছে। এখানে ছাত্র যেন পরবর্তীতে সেই কাজটা না করে। এখানে আর একটা কথা মাথায় রাখবে, যে আমাদের তো আমরা টেটে পড়েছি যে পানিশমেন্ট বলে কোনো কিন্তু শব্দ আমাদের টেটে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, কারণ সত্যি কথা বলতে যে বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষায় কিন্তু পানিশমেন্ট শব্দটি কিন্তু ইউজ করাই যাবে না, হ্যাঁ, এটার কিন্তু অ্যান্সার ডি হবে। নেক্সট দেখো, এটা পর্ষদ বি নিয়েছিল, এটার অ্যান্সার ডি হবে। নেক্সট দেখো 15 নম্বরও ঠিক রয়েছে। এবার আসছি 16 নম্বর কোশ্চিন। বলছে কম্পিউটারের সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো, এটার অ্যান্সারও পর্ষদ ভুল নিয়েছে। পর্ষদ নিয়েছে পদ্ধতিগত শিখন, কিন্তু অ্যান্সার হবে সংযোগ শিখন। হ্যাঁ, কারণ দেখো কম্পিউটারের সাহায্যে শিখন সমানই অ্যাসোসিয়েটিভ লার্নিং। কারণ বলছে কম্পিউটারের সহযোগী শিখন, আমাদের শিখতে কম্পিউটার সাহায্য করে, ঠিক আছে। আমাদের যেহেতু শিখতে কম্পিউটার সাহায্য করে, তাই এই শিক্ষাকে বলা হয় সংযোগ শিখন। এটা আমাদের ডিএলএডের যে আইসিটির বইগুলো রয়েছে, তোমরা কিন্তু সেখানেই পেয়ে যাবে এর অ্যান্সার। হ্যাঁ, কম্পিউটারের সাক্ষরতা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো সংযোগ শিখন, পদ্ধতিগত শিখন কিন্তু এখানে হবে না। অপশন হবে এখানে এ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 17 নম্বরের ডি নিয়েছে, 18 সি, 19 নাম্বার কোশ্চিন। যখন শিক্ষার্থীরা, এই কোশ্চিনও ভুল অ্যান্সার নিয়েছে, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয়, পর্ষদ নিয়েছে কনভার্জেন্ট থিঙ্কিং, এটার অ্যান্সার কিন্তু মূর্ত চিন্তনও হবে। হ্যাঁ, মূর্ত চিন্তনটাই সবচেয়ে ভালো অ্যান্সার হবে। হয় এটাতে পর্ষদ দুটোতেই নাম্বার দিবে, আর না হলে মূর্ত চিন্তনই চ্যালেঞ্জ করলে এটাই অ্যান্সার পাবে। দেখো আমরা এখানে দেখিয়েছি, দেখো কংক্রিট থিঙ্কিং, এখানে দেখো concrete thinking refers to the thinking process by which children think to interpret the received information according to their experience। হ্যাঁ, এখানে কি বলেছে, এখানে বলেছে যখন শিক্ষার্থীরা কোনো তথ্য থেকে চিন্তনের চেষ্টা করে, when learners try to think within the given information, কোনো একটা বিষয় রয়েছে সেখান থেকে শিক্ষার্থীরা কিন্তু তথ্য নিচ্ছে। অর্থাৎ বইয়ে যা লেখা আছে, ধরে রাখো বইয়ে লেখা আছে যে শিলিগুড়ির তাপমাত্রা বর্তমানে 20 ডিগ্রি সেলসিয়াস, শিক্ষার্থীরা সেটা পড়েই খাতায় লিখে দিচ্ছে যে শিলিগুড়ির তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এটা কিন্তু মূর্ত চিন্তন, এখানে কোনো ধরে নেওয়ার কোনো কিছু নেই, যে অ্যাবস্ট্রাক্ট বা কোনো কিছু ধরে নেওয়ার নেই। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই মূর্ত চিন্তন। তবে এটাও ঠিক যে কনভার্জেন্ট থিঙ্কিং মানে যে এটা হবে না এরকম বলা ভুল। তবে অবশ্যই যেহেতু মূর্ত চিন্তন রয়েছে, সেহেতু কিন্তু মূর্ত চিন্তনটাই আগে অ্যান্সার হবে। হ্যাঁ, সি নাম্বারটা হতেই পারে, পর্ষদ দুটোতেই হয় নাম্বার দেবে, কিন্তু মূর্ত চিন্তন যারা করেছে তারা কিন্তু নাম্বার পাবে চ্যালেঞ্জ করলেই। কারণ কংক্রিট মানে কি, যার অস্তিত্ব রয়েছে, যেটা বইয়ে লেখা আছে সেটা দেখেই ছাত্র বলে দিচ্ছে হুবহু সেটাই, অবশ্যই মূর্ত চিন্তন, এখানে ভাবার কোনো কিছু নেই। এখানে কিন্তু অ্যান্সার হয় দুটো হবে, আর না হলে এ নাম্বার অ্যান্সার হবে। নেক্সট দেখো 20 নাম্বারও সেম অ্যান্সার নিয়েছে, 21 নাম্বারও ঠিক রয়েছে, 22এও ঠিক রয়েছে, 23, 24, 25 নাম্বার অ্যান্সার ভুল নিয়েছে। কারণ এখানে বলেছে নিম্নোক্ত বিবৃতিগুলির বিবেচনা করুন। পর্ষদ নিয়েছে শুধুমাত্র এ, ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম হয়, কোনোদিনও একরকম হয় না। হ্যাঁ, ডেভেলপমেন্ট মাইলস্টোন আর ফিক্সড কোনোদিনও হয়, ডেভেলপমেন্ট তো কোনোদিনও ফিক্সড হয় না, এটা কিন্তু একদমই হবে না। পর্ষদ আবার এটাই নিয়েছে, প্রথমেই ভুল। দেখো এবার 2 নম্বর বলছে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, একদম পড়েছি আমরা। হ্যাঁ, যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনফ্লুয়েন্স বাই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, তাহলে বৃদ্ধি বংশগতি পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, বি ঠিক। জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশই হলো পরিণমন, একদম এটাও ঠিক। অবশ্যই 2 আর 3 ঠিক। দেখো 2 আর 3 কিন্তু বি নাম্বার অপশানে আছে, অর্থাৎ এই অ্যান্সার কিন্তু 25-এর বি হবে, 1 নাম্বার অ্যান্সার কিন্তু এ নাম্বারটা হবে না। হ্যাঁ, এটা চ্যালেঞ্জ করলেই নাম্বার পাবে। 26 নাম্বার ঠিক রয়েছে, 27 নাম্বারটাও ঠিক রয়েছে, 28 নাম্বার ঠিক রয়েছে, 29 ঠিক রয়েছে, 30 ঠিক রয়েছে এখানে। তাহলে আমরা সিডিপি থেকে মোটামুটি 7টা কোশ্চিন দেখলাম, যে 7টা প্রশ্নের কিন্তু চ্যালেঞ্জ করলে নাম্বার পাওয়া যাবে। হয় পর্ষদ ভুল অ্যান্সার নিয়েছে, আর নয়তো দুটো অ্যান্সারই হবে। হ্যাঁ, এবার নেক্সট চলে আসছি আমাদের বাংলা।
দেখো বাংলার তেমন কোনো বাংলার ক্ষেত্রে ভুল ওরকম খুঁজে পাওয়া যায়নি, তবে দুটো কোশ্চিনে বাংলায় চ্যালেঞ্জ করতে পারবে। দেখো এখানে দুটো কোশ্চিন কী কী, এখানে বলেছে এই কোশ্চিনটা 45 নম্বর, পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী হলো অবশ্যই চতুরঙ্গ, ঠিক, হ্যাঁ এটা ভুল না। কিন্তু এখানে আক্ষহীনী যে করেছে সেটাও রাইট। তোমরা দেখো এখানে আমি এক্সপ্লেনটা এখানে করেছি, এটা আক্ষহীনী তোমরা গুগলে গিয়ে সার্চ করো, এটি একটি বিশেষ্য পদ। পদাতিক অশ্ব হস্তি রথ এই টোটাল চারটাকেই চতুরঙ্গ বাহিনী বলে এবং অক্ষৌহিনী বলে। হ্যাঁ এখানে কিন্তু দুটোই রাইট। হ্যাঁ যারা এ করেছো সেটাও রাইট, যারা বি করেছো তারাও নাম্বার পাবে, এখানে কোনো রকম ভুল নেই এখানে। নেক্সট দেখো, নেক্সট বাংলায় যেটা রয়েছে, বাংলায় নেক্সট 60 নম্বর কোশ্চিনটা রয়েছে, এটাতে যারা টাচ করেছো তারাই নাম্বার পাবে। এখানে একটা প্রশ্নও ঠিক নেই, বলছে নিচের গুচ্ছগুলির মধ্যে কোনটি অল্প প্রাণ। আমরা জানি অল্প প্রাণ মহাপ্রাণ পড়েছি, ক, খ, গ, ঘ। হ্যাঁ এই চারটার মধ্যে অল্প প্রাণ কোনটা? ক অল্প প্রাণ আর গ অল্প প্রাণ। তাহলে এখানে আমাকে বলেছে যে যেটির সব ধ্বনি অল্প প্রাণ, সব ধ্বনি অল্প প্রাণ। হ্যাঁ তাহলে আমার 1 আর 3 নম্বর দেখতে হবে। তুমি এখানে মিলিয়ে দেখো কোনোটার সাথেই কারো মিল নেই, খুঁজেই পাবে না। 1 আর 3 নম্বর, 1 অ্যান্ড 3 নাম্বার যেটা রয়েছে, মানে বর্গের প্রথম এবং তৃতীয় বর্গ যে রয়েছে কোথাও মিল নেই। দেখো তুমি ভালো করে ক খর সাথে মিলিয়ে দেখবে, এখানে একটা লাইনও ঠিক নেই। অর্থাৎ পর্ষদ এখানে যারা যেসব ছাত্র এখানে টাচ করেছে তারাই নাম্বার পাবে। এখানে কিন্তু সব প্রশ্নের যে অপশান দেওয়া আছে সবগুলোই কিন্তু ভুল আছে। হ্যাঁ নেক্সট দেখো চলে আসো ইংলিশ। ইংলিশে তেমন আমি কিন্তু ভুল খুঁজে পাইনি। হ্যাঁ দেখো তোমরা যদি কোনো ভুল টুল খুঁজে পাও তোমরা কমেন্টে জানিও, কিন্তু ইংলিশে আমার মনে হয় ইংলিশে কোনো রকম ভুল নেই। আর ইংলিশ পেডাগজি অবশ্যই ভালো ছিল। যে অন্যান্য যে অপশনগুলো ছিল বা এই বিষয়গুলো ছিল তার থেকে ইংলিশ পেডাগজি অনেক ভালো ছিল, কারণ একমাত্র ইংলিশ পেডাগজিগুলোকেই পর্ষদ হচ্ছে টেট অ্যাকচুয়াল সিলেবাস বা এনসিটি রুল হিসেবে যে 15 পেডাগজি আর সাবজেক্ট থাকবে সেটাকে ফলো করেছে, বাদ বাকিকে একটাও ফলো করেনি, একদম জগা খিচুড়ি করে দিয়েছে। সত্যি কথা বলতে কি নিজের ইচ্ছা মতো শুধু পর্ষদ কোশ্চেন করেছে, ছাত্রদের চিন্তা ভাবনা করেওনি, সিলেবাস ফলো করেনি, এনসিটির রুল রেগুলেশন ফলো করেনি। এখানে যদি কেউ অন্তত কেস করে দেয় হয়তো বা এটা আমার জানা নেই, তবে পর্ষদ কিন্তু এখানে ফেঁসে যাবে। হ্যাঁ কারণ এখানে কোনো রুল রেগুলেশন কিচ্ছু মানা হয়নি। নেক্সট নাম্বার দেখো 97 কোশ্চিনের অঙ্কর যে কোশ্চিনটা রয়েছে, এখানে পর্ষদ নিয়েছে বি নাম্বার অপশন, কিন্তু এর ডি নাম্বার অপশানটাও কিন্তু ঠিক হবে। হ্যাঁ তোমরা এই অঙ্কটা যদি কোথাও করে থাকো তাহলে দেখবে এখানে বি এর পাশাপাশি ডি নাম্বার অপশানটাও কিন্তু আসছে, এখানে কিন্তু ডি নাম্বার অ্যান্সারও ঠিক হবে, অর্থাৎ এটাতে তুমি চ্যালেঞ্জ করতে পারবে এখানে 70 নম্বরটা। নেক্সট দেখো অঙ্কতে তেমন আর তো অঙ্কতে খুঁজে পাচ্ছি না আমি। এবার চলে আসো ইভিএসে। হ্যাঁ ইভিএস কোশ্চিন সবচেয়ে কঠিন হয়েছে। হ্যাঁ আমি ভূগোলের ছাত্র, তবুও বলছি যে ইভিএসের মারাত্মক কঠিন হয়েছে, সবার পক্ষে সম্ভব না এই কোশ্চিন সলভ করার। দেখো ইভিএস কোশ্চিনে যেটা রয়েছে সেখানে কিন্তু ইভিএসের যে ভুল কোশ্চিন তো অবশ্যই কঠিন হয়েছে, কিন্তু যেটা আমার ভুল মনে হয়েছে সেই কোশ্চিনটা কিন্তু 131-এর, এটা একদম পর্ষদ ভুল নিয়েছে। হ্যাঁ দেখো 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডল নিঃসৃত হয়, পর্ষদ নিয়েছে এ নাম্বার, কিন্তু এ নাম্বার অ্যান্সার কিন্তু হবে না। কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি 1 ইউনিট CO2 যদি আমরা 1 ইউনিট তোমার হচ্ছে বিদ্যুৎ থেকে আমরা 1 ইউনিট যদি বিদ্যুৎ আমরা ইউজ করি তাহলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় 1.1 কেজি। হ্যাঁ এটা সূত্র, মানে 1 ইউনিট কয়লা থেকে আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করি 1.1 কেজি। ঠিক আছে, এবার এই 1.1 কেজিকে আমরা পাউন্ডে, এখানে কিন্তু চেয়েছে পাউন্ড। হ্যাঁ তাহলে আমরা যদি পাউন্ডে কনভার্ট করি তাহলে দেখবে তোমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে 1.1 কেজি সমান সমান 2.2450 কেজি এই পাউন্ড। হ্যাঁ তাহলে এখানে অপশান দেখো 2.42 কার মধ্যে রয়েছে, বি নাম্বার অ্যান্সার, একদম বি নাম্বার অ্যান্সার রাইট। হ্যাঁ এটা কিন্তু এ নাম্বার পর্ষদ হয়তো এ নাম্বার নিয়েছে, এটা একদম পর্ষদ ভুল অ্যান্সার নিয়েছে। হ্যাঁ এটার অ্যান্সার হবে বি, ঠিক আছে, কারণ এটা অঙ্ক করেই বুঝে যাবে 1 ইউনিট কয়লা জ্বালালে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় 1.1 কেজি। হ্যাঁ সেখানে 1.1 কেজিকে পাউন্ডে কনভার্ট করলে এই 2.4250 চলে আসবে। নেক্সট ইভিএসে তেমন ভুল পাইনি, আর ইভিএসে মনে হয় নেই ভুল। হ্যাঁ যাই হোক, আর ইভিএসে ভুল নেই। তাহলে আমরা মোট কোশ্চেন পেলাম সিডিপি থেকে 7,
যেগুলোকে চ্যালেঞ্জ করা যায়। অঙ্ক থেকে একটি পেয়েছি, ইভিএস থেকে একটি পেলাম, আর বাংলা থেকে পেয়েছি দুটো। মোট হচ্ছে আমরা পেলাম 11টি কোশ্চেনকে চ্যালেঞ্জ করার মতো। এবার এই 11টি কোশ্চেন আমরা চ্যালেঞ্জ করলে আমরা দেখো শিওর থাকো তোমাদের নাম্বার কিন্তু বাড়বে। এবার হয়তো 11 নাম্বার সবাই পাবে না, কারণ যে কোশ্চেনের অপশন দুটো নিয়েছি, ধরে রাখো এই 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার তো বি আর ডি। এবার তুমি যদি ধরে রাখো সি করে দিলে, তাহলে কিন্তু নাম্বার বাড়বে না। অর্থাৎ বি ডি এর মধ্যে যে করবে তার নাম্বারটাই বাড়বে। তার মানে দেখা যাচ্ছে যে 11টা কোশ্চেনে কিন্তু চ্যালেঞ্জ করলে পরে নাম্বার কিন্তু বাড়বে। সেটা সবার ক্ষেত্রে যে 11ই বাড়বে এরকম না। ধরে রাখো 5-6 বাড়লো কারো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে 7-8 বাড়লো, কারো ক্ষেত্রে 10 বাড়লো। সবাই তো আর সব অপশন নেয়নি। যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করব। তাহলে দেখা যাক পর্ষদ কবে ফাইনাল অ্যান্সারকে প্রকাশ করে, যেহেতু এটা প্রভিশনাল অ্যান্সারকে ছিল। আর ফাইনাল অ্যান্সারকে ক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু দেখতে পাবে যে এই অ্যান্সারগুলো কিন্তু হয়তো পর্ষদ ঠিক করে অ্যান্সারকে প্রকাশ করবে। তখন আমরা দেখব যে কতজন পাস করছে। তবে হয়তো যাদের 1, 2, 3 নাম্বার কম থাকবে বা 4 নাম্বার কম থাকবে, তারা কিন্তু বেরোয় যাবে এই টেটে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই আমি শেষ করছি। নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।